বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা করব, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের মোটামুটি ভালোই উপকার হবে। তো তোমরা সবাই খাতা কলম বই নিয়ে বসো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রথমে আমি আবার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা করব। সময় 20 মিনিট। তোমরা প্রথমে কতগুলো ছবি আছে, ছবিগুলো দেখো। এই যে একদম মানুষের মতো বুদ্ধিসম্পন্ন একটা মানুষ, এইটাও মানুষের মতো বুদ্ধিসম্পন্ন মানুষ। তাহলে এখানে কৃত্রিম বুদ্ধি দেওয়া আছে, অর্থাৎ কিছু প্রোগ্রামের সাহায্যে এখানে বুদ্ধি দেওয়া আছে। প্রোগ্রামকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রোগ্রামে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা কাজ করবে, একটু ভুল করবে না। তাহলে আজকের পাঠ আমাদের হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শিক্ষণ ফলে দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা কী তা বলতে পারবে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, কৃত্রিম বুদ্ধিমত্তার আলোকে এলাকার সমূহ ব্যাখ্যা করতে পারবে, মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। তাহলে এই পাঠ শেষে আমরা যে দক্ষতা অর্জন করব সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা কী তা বলতে পারবে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে পারবে, কৃত্রিম বুদ্ধিমত্তার আলোকে এলাকার সমূহ ব্যাখ্যা করতে পারবে, মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আমরা একটা ভিডিও দেখে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা একটা ভিডিও দেখে নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো। Universal Robots has reinvented industrial robotics with lightweight, flexible robot arms. Tasks previously thought impossible to automate due to cost and complexity are now achievable with the user-friendly robots. The Danish-designed robot arms work separately, or as dual arms demonstrated here with the UR5. In more than 45 countries, from the small machine shop to the large auto assembly line, Universal Robots optimize production, relieve employees from strenuous and monotonous tasks, and ensure quality control. তাহলে বুদ্ধিমত্তা দেখো, ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতগুলোর বিশেষ গুণের সমষ্টিগত রূপ। তাহলে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ, যেমন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা। যে কোনো বিষয়, তাহলে বুদ্ধিমত্তা হলে যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা এবং সেই অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া এবং ভাষা বুঝতে পারার ক্ষমতা। পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের আগে আর্টিফিশিয়াল শব্দটি তখনই বসানো যায়। এই বুদ্ধিমত্তা বা এতক্ষণ যে আমরা ইন্টেলিজেন্সের কথা বলেছি, এর আগে আর্টিফিশিয়াল আরেকটা শব্দ যদি বসানো যায় নতুন করে, যখন এই গুণগুলোকে কোনো সিস্টেমের মাঝে সিমুলেট করা হয়। এবার আসো, এতক্ষণ আমরা বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা। সুতরাং মানুষের চিন্তাভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
মানুষের চিন্তাভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। দেখো, মানুষের মতো এই ওষুধ তৈরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লক্ষ্য হলো কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা। মূল কথাই হলো এটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল লক্ষ্য হলো আমরা কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব, কম্পিউটার বা মেশিনকে, কম্পিউটার একটা মেশিন, এই মেশিনকে মানুষের মতো করে জ্ঞান দান করা, যখন তারা মানুষের মতো আচরণ করতে পারে, মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দান করা। আর এই জন্য প্রয়োজন বুদ্ধিমান প্রোগ্রাম। মূলতই হলেও আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল ইয়াটাই হলো বুদ্ধিমান প্রোগ্রাম বা ইন্টেলিজেন্ট প্রোগ্রাম। এবারে কিছু ছবি দেখো তোমরা। প্রথমে বুদ্ধিমান প্রোগ্রাম তৈরি করার জন্য প্রধান যে বিষয়টি দরকার হচ্ছে সেটা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং। নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং। আর সুন্দরভাবে নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিংয়ের জন্য মানুষ ব্রেইন কিভাবে কাজ করে বিজ্ঞানীরা তার অনুকরণ করার চেষ্টা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এবারে আসল ইতিহাস আমরা সম্পর্কে একটু আলোচনা করে নিই। কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কে আবিষ্কার করলো, দেখো এই লোকটা যে ছবিতে দেখা যাচ্ছে ওনার নাম হলো অ্যালান টিউরিংকে বলা হয়। অ্যালান টিউরিং কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। অ্যালান টিউরিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। 1950 সালের দিকে অ্যালান টিউরিং একটি মেশিন বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করার জন্য একটি টেস্ট এর কথা উল্লেখ করে গিয়েছেন, যা টিউরিং টেস্ট নামে পরিচিত। 1950 সালের দিকে অ্যালান টিউরিং একটি মেশিন বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করার জন্য একটি টেস্ট এর কথা উল্লেখ করে গিয়েছেন, যা টিউরিং টেস্ট নামে পরিচিত। ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক রিসার্চ হলো। এরপর অনেক দিন এআই নিয়ে রিসার্চ বন্ধ থাকে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ বন্ধ থাকে। প্রধান একটা কারণ হিসেবে ধরা হয় কম্পিটিশনাল পাওয়ার। ওই সময়কার কম্পিউটারগুলো এত পাওয়ারফুল ছিল না। কম্পিউটারের প্রসেসিং পাওয়ার বাড়ার সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আবারও রিসার্চ শুরু হয়। যে সময়ে অর্থাৎ অ্যালান টিউরিং এইগুলো নিয়ে গবেষণা করেছে, এই গবেষণা ওই কম্পিউটার এত পাওয়ারফুল ছিল না, এত দ্রুত গতিতে কাজ করতে পারতো না বা অন্যান্যভাবে কাজ করতে পারতো না, প্রসেস করার ক্ষমতাও এত ছিল না, মেমোরিও এত ছিল না। কম্পিউটার প্রসেসিং পাওয়ার বাড়ানোর সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আবার রিসার্চ শুরু হয়েছে। আরেকজনের ছবি দেখো। 1965 সালে যুক্তরাষ্ট্রের MIT এর জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। অ্যালান টিউরিং আবিষ্কার করে পরে 1962 সালে জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। এরপরে আসো কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেণীবিভাগ। কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেণীবিভাগ দেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথমে ANI বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। ANI দ্বারা বোঝানো হয় আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। পরেরটা দেখো AGI আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। 3 নম্বরে দেখো ASI আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। তাহলে এই 3 প্রকার দেখো, ANI, AGI, ASI। ANI আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, AGI আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, ASI আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। ANI আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। ANI হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট। যেমন যে মেশিন দিয়ে কাপড় ইস্ত্রি করা যাবে সে মেশিন দিয়ে শুধু কাপড় ইস্ত্রি করা যাবে, ANI। কাপড় ইস্ত্রি বাদে তা দিয়ে ঘর ঝাড়ু দেওয়া যাবে না, ANI-কে উইক AI বলা হয়। উইক AI, ANI।
আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, অর্থাৎ একটা কাজে করা যাবে যে কাজের জন্য তৈরি করা হবে সে কাজে করা যাবে। একে আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম ধাপ। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তাহলে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে এজিআই। এটাকে স্ট্রং এআই অর্থাৎ হিউম্যান লেভেল এআইও বলা হয়। এ ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারবে, মানুষের মতো প্ল্যান করা, সমস্যার সমাধান করা, হঠাৎ নতুন কোনো পরিবেশে আসলে চারপাশ দেখে সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে। এটা হলো এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। লাস্ট হলো এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার তৃতীয় ধাপ। কম্পিউটার যখন মানুষ থেকেও বুদ্ধিমান হবে তখন তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করা হলে কী হবে, মানুষের ভালো হবে না খারাপ হবে তা নিয়ে গবেষকরা এখনও চিন্তিত। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায়। ব্যবহারকে তিনটি প্রধান এলাকায় আমরা ব্যবহার করতে পারি। এগুলো হলো, প্রথমে দেখো, এটার নাম হলো বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, আরেকটা হলো রোবোটিক্স, আরেকটা ন্যাচারাল ইন্টারফেস। অর্থাৎ তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায়। একটা হলো বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। প্রথমে বুদ্ধিভিত্তিক বিজ্ঞানটা হচ্ছে, দেখো, কগনিটিভ সায়েন্স, এক্সপার্ট সিস্টেম। আরেকটা হলো লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম, ইন্টেলিজেন্ট এজেন্ট। তাহলে বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের মধ্যে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম, ইন্টেলিজেন্স এজেন্ট। এরপরে আমরা বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, এক্সপার্ট সিস্টেম হলো এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি। ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারে। এরকম রোবট আছে এখন কৃত্রিম বুদ্ধি দিয়ে তৈরি, যেটা হচ্ছে ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তরও স্বাভাবিকবার নিতে পারেন। লার্নিং সিস্টেম। এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তার লার্নিং হলো গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। লার্নিং এজেন্ট চারটি প্রধান উপাদান নিয়ে গঠিত। একটা হলো লার্নিং এলিমেন্ট, পারফরম্যান্স এলিমেন্ট, ক্রিটিক এবং প্রবলেম জেনারেটর। এই চারটা প্রধান উপাদান নিয়ে গঠিত লার্নিং এলিমেন্ট, পারফরম্যান্স এলিমেন্ট, ক্রিটিক প্রবলেম জেনারেটর। এরপরে আসে ফাজি লজিক সম্পর্কে আমরা আলোচনা করি। ফাজি লজিক হলো এক ধরনের লজিক যা সাধারণ সত্য এবং মিথ্যা মানগুলোর চাইতেও বেশি কিছু শনাক্ত করতে পারে। ফাজি লজিক দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য মিথ্যার মানে উপস্থাপন করা যায়। নিউরাল নেটওয়ার্ক হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সাধারণত মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। জেনেটিক অ্যালগরিদম ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাড়ন্ত অ্যাপ্লিকেশন, যেটি বর্তমানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং ব্যবসায়িক মডেল তৈরিতে ব্যবহার করা হয়। রোবোটিক্স
ভিজুয়াল পারসেপশন, এরপরে আরেকটা হলো টেকটিলিটি, ডেক্সটারিটি, লোকোমোশন, নেভিগেশন, ন্যাচারাল ইন্টারপ্রাইজে আসছে দেখো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রেকগনিশন, মাল্টি সেন্সরি, ভার্চুয়াল রিয়েলিটি। মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা হলো দেখো এই যে আমরা মানুষ খেলা করতেছে আর রোবট কৃত্রিম বুদ্ধি নিয়ে খেলাধুলা করতেছে, একটু পার্থক্য। মানব বুদ্ধিমত্তা সরাসরি ইন্দ্রিয় সময়ের অভিজ্ঞতাকে ব্যবহার করে তার পারদর্শিতা প্রদর্শন করে। কৃত্রিম বুদ্ধিমত্তার বেশিরভাগ ক্ষেত্রে ইন্দ্রিয়ের অভিজ্ঞতা সরাসরি ব্যবহারের সুযোগ থাকে না। 2 নম্বর পার্থক্য, মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল আর কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল নয়। মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত। 4 নম্বর, মানব বুদ্ধিমত্তা ক্রমে বিকশিত হতে পারে। মানব বুদ্ধিমত্তা লিখে রাখা সম্ভব নয়। ওই পাশে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাভাবিকভাবে বিকাশের কোনো সুযোগ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রোগ্রাম কোড আকারে লিখে রাখা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক ধরনের আলোচনা করেছি। এখন একক কাজ তোমাদের জন্য নিয়ে আসলাম, মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কী? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, বলো তো দেখি। বায়োমেট্রিক্স, এটা সঠিক না। বায়ো ইনফরমেটিক্স, এটাও সঠিক না। ভার্চুয়াল রিয়েলিটি, তাও সঠিক না। কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিক। দলীয় কাজ কদল। কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে যুক্তি দাও, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপক্ষে যুক্তি দাও। এই হচ্ছে দলীয় কাজ। 2 দলে বিভক্ত হয়ে তোমরা কাজটা দেখাবে। মূল্যায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। একটা বাড়ির কাজ দিয়ে দিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ অর্থাৎ কোথায় কোথায় আমরা কৃত্রিমত্তা লাগাইছি সেটার প্রয়োগটা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। এই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের ক্লাসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।